কোনো একটি ধর্ষণ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে আজ পর্যন্ত কোনো একটি প্রশ্ন মিডিয়া করতে পেরেছে? এই যে সড়ক দুর্ঘটনা হলো, এতগুলো দুর্ঘটনা নিয়ে, এত বড় বড় দুর্ঘটনা নিয়ে মন্ত্রীর কোনো কৈফিয়ত দাবি করতে পেরেছে মিডিয়া? বিএনপিকে চাপে রাখা, এবং সেই চাপে রাখার ফলে বিএনপিকে গণভোটের ফলাফল রায় মেনে নিতে বাধ্য করার ক্ষেত্রে জামাত কতটুকু সফল? জামাত আমির, হাসনাত আব্দুল্লাহ প্রত্যেকেই শুধু জুলাই নিয়ে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু সেটাকে একটা প্রসিডিউরের মধ্যে ফেলে তাদের সে কথাকে আটকে দেওয়া হয়েছে। জুলাইকে অগ্রাধিকার দেওয়ার জন্য, জুলাইয়ের বিষয়ে কথা বলার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে, এবং তাদের চেষ্টাকে যেন তেন ভাবে প্রতিহত করছে সরকারি দল। নির্বাচনের অনেক আগে জামাত এটা লিড করতে পেরেছে। এই কারণে জামাত চেয়েছিল ডিসেম্বরে যেন গণভোটটা হয়ে যায়, গণভোট যেন আলাদা হয়। জামাত যেটা আগে চিন্তা করেছে, আগে বলেছে, সেইটা এখন আপনারা পরে এসে বলছেন। এটা হচ্ছে বিএনপির সবচেয়ে বড় সততা, যে তারা সিগনেচার করে, তারা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে, তারা কথা দিয়ে কথা রাখে। সরকারি দলের টার্গেট হচ্ছে গণভোটের রায় যে কোনোভাবে বিলম্বিত করা এবং কার্যকর না করা, এবং সেটি সালাউদ্দিন আহমেদ অত্যন্ত শক্তিশালীভাবে এবং যৌক্তিকভাবে এবং জোরালোভাবে সেটি করতে পারছেন বলে তারা তাদের প্রশংসা করছে। অথচ যদি তারা দলের অন্ধকর্মী না হয়ে, অন্ধভক্ত না হয়ে দেশপ্রেমী হতেন, তাহলে কি বলতেন? যে সালাউদ্দিন বেইমানি করছে। একই চিত্র আমরা শেখ হাসিনা গভর্নমেন্টের সময় দেখেছি। মিডিয়া, প্রধান বিরোধী দলের ভূমিকা রাখে হচ্ছে আসলে মিডিয়া, কারণ মিডিয়াকে জনগণের ভোকাল বলে মনে করা হয়, জনগণের ভাষ্য মনে করা হয়। তো সেই মিডিয়াকে আমরা সবসময় দেখেছি শুধুই বিএনপির ব্যর্থতা নিয়ে কথা বলছে। বিএনপি মেরুদণ্ডহীন, মেরুদণ্ড ভাঙা, কোমর ভাঙা, বিএনপি শক্ত প্রতিবাদ করতে পারছে না, মানে অলওয়েজ আমরা দেখতাম মিডিয়া শক্ত বিরোধিতার ভূমিকা নিতে পারছে না বিএনপি। এই কথাটা বলতে বলতে বিএনপিকে আরো কোমর ভেঙে ফেলছে, জনগণের কাছে বিএনপির গ্রহণযোগ্যতা ধ্বংস করে ফেলছে, নষ্ট করে ফেলছে। কে করেছে? মিডিয়া করেছে। অথচ প্রধান বিরোধী দলের ভূমিকা রাখার কথা ছিল মিডিয়ার। মিডিয়া কিন্তু সে ভূমিকা রাখেনি। মন্ত্রীদেরকে প্রশ্ন করা, প্রতি পদে পদে প্রশ্ন করা, যেটি ইন্টারিম গভর্নমেন্টকে তারা করেছে, এখন কি সেই প্রশ্নগুলো করছে? এইটা এখন বিএনপির সম্পূর্ণ বিএনপির ইচ্ছার উপর নির্ভরশীল। তারা সংবিধান 100% সংবিধান সংস্কার করবে, সংবিধান সংশোধন করবে, সংস্কার করবে না, সংশোধন করবে, মানে পুরো প্যাটার্ন ঠিক রাখবে, শুধু মুজিবের জায়গায় জিয়ার নামটা বসাবে। ইভেন তত্ত্বাবধায়ক বিলটাও তারা পাস না করতে পারে, এবং সেটা যদি হয় তাহলে সেটা হবে বিরোধী দলের জন্য না, জনগণের জন্য একটা বড় চমক। এই লোভ শেখ হাসিনাকে যেভাবে স্বৈরাচার বানিয়েছে, এই দলটিকেও সেভাবে স্বৈরাচার বানাবে। স্বৈরাচার ছাড়া কেউ এইভাবে একটানা ক্ষমতায় থাকতে পারবে না। সালাউদ্দিনকে যারা আজকে বলছেন যে তাকে টেক্কা দেওয়ার মতো কেউ নেই, তাকে নিয়ে গর্ব করছেন, এই তারাই সালাউদ্দিনকে গালাগাল করবেন, কারণ বিএনপি বিলীন হয়ে যাবে, বিএনপির পতন হবে এই সালাউদ্দিনের মতো অতি রাজনীতি করা লোকগুলোর কারণে, ভারতপন্থী রাজনীতি করার কারণে, এবং যারা এইভাবে দলকে একটি গাদ্দার দলে পরিণত করছেন তাদের কারণে। ইদানিংকালে আমরা নেট দিনে একটা ব্যাপার খেয়াল করছি, সেটি হচ্ছে জামাতকে ব্যাশিং করা হচ্ছে। বিরোধী দল হিসেবে জামাত খুবই ব্যর্থ। প্রথম অধিবেশনে, গতকাল যে সংসদ অধিবেশনে কথা বললেন জামাতের তরুণ নেতারা, জামাতের আমির এবং আরও যারা দেশ বরেণ্য বা দেশের জনপ্রিয় জনপ্রতিনিধি, যারা মানুষের অনেক অনেক মানুষের ভোটে নির্বাচিত হয়ে সংসদে গিয়েছেন, সেই প্রতিনিধিদের কথা, মারপ্যাচ, ভুল ত্রুটি ইত্যাদি তুলে ধরে নেটিজেনরা একটা প্রচারণা চালাচ্ছেন। কেউ কেউ আবার সেই অন্যদের প্রচারণাগুলো নিজের মতো করে চালাচ্ছেন, অর্থাৎ তারা বলছেন যে মানুষ বলছে যে তারা ব্যর্থ, অর্থাৎ নিজে ব্যর্থ বলছেন না, অন্যরা ব্যর্থ বলছে সেটা তারা প্রভাবিত হয়ে বলছেন। মানে নিজের ভাষা নেই। আসলে অনেক মানুষ আছে যাদের নিজের ভাষা নেই, নিজের কথা নেই, অন্যের কথায় চলে বা অন্যের কথায় প্রভাবিত হয়। তো ঠিক আছে, অসুবিধা নেই, সেটা প্রচার করতেই পারে, আমরাও প্রচার করি, কিন্তু বিষয়টা হচ্ছে আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং আপনার অ্যানালিসিস থাকা উচিত। প্রত্যেক মানুষের নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকা উচিত। এই দৃষ্টিভঙ্গিটাই মূলত মানুষের যে স্বাতন্ত্র্য, ওই স্বাতন্ত্র্যটুকুই সে, এর বাইরে আসলে তার কোনো পরিচয় নেই। যদি রাম শ্যাম যদু মধু চারজনের কথা একই হয়, তাহলে রাম শ্যাম যদু মধুর এই নাম চারটা থাকার কোনো দরকার নেই, কথা একই। আমরা এখন সরকারি দল এবং বিরোধী দল কে কতটুকু সফল, কে কতটুকু ব্যর্থ, আদৌ ব্যর্থ কিনা, এই বিষয়গুলো একটু
পর্যবেক্ষণ করার চেষ্টা করব। নাম্বার ওয়ান, জামাতের নেতাদের বা সংসদ সদস্যদের যে বিষয়গুলো নিয়ে মানুষ ক্ষিপ্ত, সেটি হচ্ছে যে তারা অভিনন্দন জানাচ্ছে, ধন্যবাদ জানাচ্ছে, এবং এটাকে তারা তেলেগু ভাষা বলছে, মানে একটু তেলতেলে ভাষা। তো এই যে মানুষ বলছে যেটা তেলতেলে ভাষা, এটা একটা কারণ যে এই তেলতেলে ভাষা ব্যবহার করলে বিরোধী দল ব্যর্থ। কিন্তু বাস্তবতা হচ্ছে সংসদের ডেকোরামই হচ্ছে সংসদের স্পিকারকে, রাষ্ট্রপতিকে, কিংবা বিরোধী দলের নেতাকে কিংবা মন্ত্রীকে সবসময় কথা বলার শুরুতে ধন্যবাদ জানিয়ে কথা বলতে হয়। নতুন কেউ আসলে, নতুন কোনো পরিবেশ আসলে, বিশেষ করে যেমন ডেপুটি স্পিকার নতুন জয়েন করেছেন, তিনি আজ উদ্বোধন করছেন, এইটা হচ্ছে শিষ্টাচার যে তাকে অভিনন্দন জানাতে হয়। তো অভিনন্দন জানানোর জন্য যদি কেউ পিঞ্চ করতে পারে, সেটিরও একটা সৌন্দর্য আছে। যেমন মাননীয় স্পিকার, আপনি নতুন করে যুক্ত হলেন, কিন্তু আপনি তো আসলে একজন চরিত্রহীন লোক, আপনার ব্যাপারে পত্র পত্রিকায় কথা এসছে, তো আপনি একজন চরিত্রহীন লোক, তারপর আপনাকে অভিনন্দন। এটা আসলে সংসদের ভাষা না। শুধু সংসদের নয়, এইটা আসলে কোরআন হাদিসেরও শিক্ষা নয়। সূরা হুমাজাতে স্পষ্ট করে বলা হচ্ছে, যারা মানুষকে সামনাসামনি নিন্দা করে, তুচ্ছতাচ্ছিল্য করে, তারা ধ্বংস হোক। তো অনেকে মনে করে এটা ঠোঁটকাটা স্বভাব, খুব তীব্র প্রতিবাদী, কিন্তু আমরা জানি যে ডেপুটি স্পিকারের ব্যাপারে তাদেরই সংসদ সদস্য, তাদেরই একজন দলীয় লোক অনেক বড় একটা কথা বলেছেন, তার চরিত্রের ব্যাপারে দাগ দিয়েছেন, কিন্তু সেটি কি আপনি সংসদে গিয়ে সেটি মাথা রাখতে পারেন না? কারণটা কি? কারণ আসলে সেটা আসলে কোনো ব্যক্তি নয়, এটা একটা চেয়ার। চেয়ারকে আপনি সম্মান করতে বাধ্য। যদি এই সম্মানটুকু আপনি না রাখেন, আপনি যখন ওই চেয়ারে যাবেন, তখন মানুষও আপনাকে ঠিক সেম ভাবে আপনাকে অপমান করবে। এখন এই অপমান করতে না পারাটা জামাত ইসলামের ব্যর্থতা। কারণ আমরা দেখলাম জামাত আমির দুইটা স্পেসিফিক বিষয়ের উপর ডেপুটি স্পিকারের প্রশংসা করেছেন। একটি হচ্ছে ডেপুটি স্পিকার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্ধৃত করেছেন। জামাত ইসলামীর আজীবনের কালচারের মূল টার্গেটটাই হচ্ছে, আজীবনের লড়াইয়ের মূল টার্গেটটাই হচ্ছে এই সংস্কৃতির প্রবর্তন করা, এই সংস্কৃতিকে জাগরুক করা। যে শাসন ব্যবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার এই মহান সাহাবীরা বারবার উদ্ধৃত হবেন। এখন ডেপুটি স্পিকার যে টাইপেরই লোক হন না কেন, তার চেয়ার থেকে যখন এইরকম একটি বক্তব্য আসে, সেই বক্তব্যকে প্রশংসা জানাতে হয়। ওই ব্যক্তিগত বিদ্বেষ কিংবা ভোট কারচুপি করেছে, ইঞ্জিনিয়ারিং করেছে, অতএব আমি আমার সমস্ত বিষ উগড়ে দিব, যা ভালো কিছু বলুক না কেন আমি ধরে নিব যে না, এটাই খারাপ। যেমন আমরা গ্রামের মহিলাদেরকে দেখি, একটা মানুষের ব্যাপারে তারা খারাপ বলতে বলতে এমন পর্যায়ে চলে যায়, যদি তারপরে বলে এটা কিন্তু তার ভালো, তখন সেই মানুষটা বাধ্য হয়ে আর কিছু না বলতে পারলেও বলে যে এত ভালো ভালো না, অর্থাৎ ভালোটাও খারাপ। তো এই ধরনের যেটাকে বলা হয় মানে বিষাক্ত বিরোধিতা, ডেড অ্যাগেইনস্ট বা আমরণ বিরোধিতা, এইরকম পরিবেশ সংসদে থাকলে সেটিকে আসলে গণতন্ত্র বলে না, সুষ্ঠু গণতন্ত্র তো মোটেও নয়। সংসদের সরকারি দল হোক, বিরোধী দল হোক, উভয়ের দায়িত্ব হচ্ছে যে কোনোভাবেই হোক সংসদকে এগিয়ে নিয়ে যাওয়া, কার্যকর করে রাখা, এবং সেখানে যেন জনমতের প্রতিফলন ঘটে সেই চেষ্টা করা। যদি কাউকে তেল দিয়ে, কাউকে অভিনন্দন জানিয়ে, প্রশংসা করে আপনি আপনার বক্তব্য, আপনি আপনার দাবি আদায় করে নিতে পারেন, আপনি সফল। যদি আপনি ধমক দিয়ে পারেন, আপনি সফল। আপনি আন্দোলনের হুমকি দিয়ে, জোরালো বক্তব্য দিয়ে, যুক্তি দিয়ে পারেন, আপনি সফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে কোনো ব্যক্তি সম্পর্কে কথা বলতে হলে যদি তার নেগেটিভও আপনার বলার উদ্দেশ্য থাকে, তাহলে তার পজিটিভটা উল্লেখ করে তারপরে বলতে হবে। সাহিত্য সমালোচনার ক্ষেত্রেও আমরা দেখেছি এই আর্ট মেনটেন করা হয়, কিন্তু আমাদের অধিকাংশ জনশক্তি, ব্যক্তি, জনগণ এই নর্মস জানেন না। আর না জানার কারণে তারা ভাবছেন এই অভিনন্দন জানানোটা এক ধরনের তেল প্রয়োগ করা বা তেলেগু ভাষা। এটা আসলে সংসদীয় ভাষা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বিএনপিকে চাপে রাখা, এবং সেই চাপে রাখার ফলে বিএনপিকে গণভোটের ফলাফল রায় মেনে নিতে বাধ্য করার ক্ষেত্রে জামাত কতটুকু সফল, আদৌ সফল হলো কিনা, বা সেটি তারা সেভাবে জোরালোভাবে উত্থাপন করতে পারলো কিনা। এটাও একটা প্রসিডিউরের ব্যাপার। আপনি কখন কোন কথাটা বলবেন, কোন প্রসঙ্গে। আমরা দেখলাম যে সংসদ এর আগে যে সংসদের মিটিংগুলো যেগুলো হয়েছে, সেখানেও আমরা দেখেছি যে জামাত আমির, হাসনাত আব্দুল্লাহ প্রত্যেকেই
শুধু জুলাই নিয়ে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু সেটাকে একটা প্রসিডিউরের মধ্যে ফেলে তাদের সে কথাকে আটকে দেওয়া হয়েছে। তো সংসদের প্রসিডিউর মেনটেন করে, বিশেষ করে যখন সরকারি দল চায় যে এই বিষয়টা ধামাচাপা দেওয়া দরকার, তখন তারা এই সংসদীয় স্টাইলগুলোকে, নর্মসগুলোকে, রীতিগুলোকে নানাভাবে ব্যবহার করে তাদের পক্ষে এবং বিরোধী দলের বিপক্ষে। তো আপনি চাইলেই এই নর্মসগুলো ভেঙে ফেলতে পারবেন না, রীতি রেওয়াজগুলোর বাইরে যেতে পারবেন না, কিন্তু আপনাকে আপনার চেষ্টাটা চালিয়ে যেতে হবে। আমরা দেখলাম জামাত, এনসিপি জুলাইকে অগ্রাধিকার দেওয়ার জন্য, জুলাইয়ের বিষয়ে কথা বলার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে এবং তাদের চেষ্টাকে যেন তেন ভাবে প্রতিহত করছে সরকারি দল। বিএনপির লোকেরা কি করছে দেখেন, বিএনপির সাপোর্টাররা উল্টোটা করছে। তারা কিন্তু সালাউদ্দিন আহমেদ যে গণভোটের রায়কে বাতিল করে দিচ্ছে বা বারবার অস্বীকার করছে নানান অজুহাতে, যেমন এটা এই নোটটা এখন দেওয়ার দরকার ছিল না, এটা ওইভাবে নোট দেওয়া যেত, ওভাবে হতো, নোটটাই সঠিক হয়নি, নানাভাবে। অর্থাৎ এই প্রসঙ্গটাকে সম্পূর্ণভাবে তিনি যে এড়িয়ে যাচ্ছেন, তার এই স্মার্টনেস, তার এই দক্ষতাকে প্রশংসা করছে বিএনপির একদল মানুষ, একদল সাপোর্টার। কেন? অর্থাৎ সরকারি দলের টার্গেট হচ্ছে গণভোটের রায় যে কোনোভাবে বিলম্বিত করা এবং কার্যকর না করা, এবং সেটি সালাউদ্দিন আহমেদ অত্যন্ত শক্তিশালীভাবে এবং যৌক্তিকভাবে এবং জোরালোভাবে সেটি করতে পারছেন বলে তারা তাদের প্রশংসা করছে। অথচ যদি তারা দলের অন্ধকর্মী না হয়ে, অন্ধভক্ত না হয়ে দেশপ্রেমী হতেন, তাহলে কি বলতেন? যে সালাউদ্দিন বেইমানি করছে। অর্থাৎ যেখানে সালাউদ্দিনের অপোজিটে কথা বলার কথা, সেখানে তার জনগণ বা তার ভক্তরা বা তার দলের ভক্তরা তার পক্ষে কথা বলছে, আর যেখানে জামাতের প্রশংসা করার কথা ছিল তার দলীয় কর্মীদের কিংবা জনগণের, সেখানে জনগণ তার বিরোধিতা করছে। একই চিত্র আমরা শেখ হাসিনা গভর্নমেন্টের সময় দেখেছি। মিডিয়া, প্রধান বিরোধী দলের ভূমিকা রাখে হচ্ছে আসলে মিডিয়া, কারণ মিডিয়াকে জনগণের ভোকাল বলে মনে করা হয়, জনগণের ভাষ্য মনে করা হয়। তো সেই মিডিয়াকে আমরা সবসময় দেখেছি শুধুই বিএনপির ব্যর্থতা নিয়ে কথা বলছে, বিএনপি মেরুদণ্ডহীন, মেরুদণ্ড ভাঙা, কোমর ভাঙা, বিএনপি শক্ত প্রতিবাদ করতে পারছে না। মানে অলওয়েজ আমরা দেখতাম মিডিয়া শক্ত বিরোধিতার ভূমিকা নিতে পারছে না বিএনপি, এই কথাটা বলতে বলতে বিএনপিকে আরো কোমর ভেঙে ফেলছে, জনগণের কাছে বিএনপির গ্রহণযোগ্যতা ধ্বংস করে ফেলছে, নষ্ট করে ফেলছে। কে করেছে? মিডিয়া করেছে। অথচ প্রধান বিরোধী দলের ভূমিকা রাখার কথা ছিল মিডিয়ার, মিডিয়া কিন্তু সে ভূমিকা রাখেনি। মন্ত্রীদেরকে প্রশ্ন করা, প্রতি পদে পদে প্রশ্ন করা, যেটি ইন্টারিম গভর্নমেন্টকে তারা করেছে, এখন কি সেই প্রশ্নগুলো করছে? কোন একটি ধর্ষণ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে আজ পর্যন্ত কোন একটি প্রশ্ন মিডিয়া করতে পেরেছে? এই যে সড়ক দুর্ঘটনা হলে, এতগুলো দুর্ঘটনা নিয়ে, এত বড় বড় দুর্ঘটনা নিয়ে মন্ত্রীর কোনো কৈফিয়ত দাবি করতে পেরেছে মিডিয়া? এই দায়িত্বটা মিডিয়ার ছিল। সংসদ কবে বসবে না বসবে সেদিনের অপেক্ষা থাকলে হবে না। বিরোধী দল কথায় কথায় মিছিলে নামবে না, নামলেও আপনারা বিরোধিতা করবেন, বলবেন যে মিছিলে নেমে জনভোগান্তি হচ্ছে। তো এই যে বিরোধী দলের নিন্দা বা দুর্নাম বা বিরোধী দলের বিরোধিতা করা যে মিডিয়ার ভূমিকা, এখন সোশ্যাল মিডিয়া আমরা সেটি দেখছি। ঠিক শেখ হাসিনার আমলের মতো বিরোধী দলকে মানে ব্যাশিং করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যে বিরোধী দলের ভয়েস আর কোনো মানুষের কানে পৌঁছাবে না। এটি একটি টেকনিক এবং এটি একটি ষড়যন্ত্রের অংশ, কিন্তু বিরোধী দল তার মতো করে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকের এই বিষয়টার জন্য আমরা দেখলাম মোটামুটি জুলাই সনদের গণভোটের গণকবর দেওয়া হয়ে গেছে। এইটা এখন বিএনপির সম্পূর্ণ বিএনপির ইচ্ছার উপর নির্ভরশীল। তারা সংবিধান 100% সংবিধান সংস্কার করবে, সংবিধান সংশোধন করবে, সংস্কার করবে না, সংশোধন করবে। মানে পুরো প্যাটার্ন ঠিক রাখবে, শুধু মুজিবের জায়গায় জিয়ার নামটা বসাবে, এছাড়া আর কোনো পরিবর্তন তাদের করার দরকার নেই। ইভেন তত্ত্বাবধায়ক বিলটাও তারা পাস না করতে পারে, এবং সেটা যদি হয় তাহলে সেটা হবে বিরোধী দলের জন্য না, জনগণের জন্য একটা বড় চমক। এরপরে আর কি করবেন? তারেক রহমান কিংবা বিএনপির চেয়ারপারসন বা যিনি এখন প্রধানমন্ত্রী আছেন, তিনি যেন 10 বছর, 15 বছর, 20 বছর, 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন, সেই ধরনের বিধান এখানে রাখবেন। অর্থাৎ জুলাই সনদ যেটা চেয়েছিল, একই ব্যক্তি 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না, এই যে তারা একটা টার্মস ব্যবহার করেছিলেন, শর্ত দিয়েছিলেন,
বা সংস্কার করেছিলেন, এই সংস্কার কোনোভাবেই বিএনপি মানবে না, আগেও মানেনি, এখনো মানবে না। কারণ তাদের টার্গেটই হচ্ছে একজন ব্যক্তির 10 নয়, শেখ হাসিনার মতো 15-20 বছর 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। এই যে একটি পরিবারের ক্ষমতার প্রতি লোভ, একজন ব্যক্তির ক্ষমতার প্রতি লোভ, একটি দলের ক্ষমতার প্রতি লোভ, এই লোভ শেখ হাসিনাকে যেভাবে স্বৈরাচার বানিয়েছে, এই দলটিকেও সেভাবে স্বৈরাচার বানাবে। স্বৈরাচার ছাড়া কেউ এইভাবে একটানা ক্ষমতায় থাকতে পারবে না। এটা বাংলাদেশের কালচার না। কারণ সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা থাকে এবং সরকার নানা কারণে সেই প্রত্যাশাগুলো পূরণে ব্যর্থ হয়। আর ব্যর্থ হলে সেই সরকারকে চলে যেতে হয়, আবার একটি সরকারকে আসতে হয়। এই সরকারের আরেকটি সরকারের, নতুন সরকারের আসার পথ বন্ধ করতে হলে ওই স্বৈরাচারী পথে যেতে হয়। তো যারা এখনই চাচ্ছে, আর সেই পথটা, সেই স্বৈরাচার হওয়ার পথটা বন্ধ করার জন্যই জুলাই সনদে সর্বোচ্চ 10 বছর রাখা হয়েছিল, যাতে কেউ এইভাবে করে আর স্বৈরাচার হতে না পারে। ব্যক্তির যে ক্ষমতার লোভ, লিপ্সা, তার যে সেট আপ, তাকে কেন্দ্র করে যে মানে ডিপ স্টেটের সেট আপ, সেটি যেন ভেঙে যায়, সেটি ভাঙার জন্য এই সংস্কার প্রস্তাবনা জুলাই সনদে রাখা হয়েছিল। কিন্তু আমরা দেখলাম যে এটি বাতিল করার জন্য যা যা করা লাগে বিএনপি তা করবে। সংবিধানের আরো কিছু সংস্কার হবে, সংশোধন হবে, অ্যামেন্ডমেন্ট হবে, অ্যামেন্ডমেন্ট পর্যন্তই। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এত কিছু করার পরও এই সংবিধান লঙ্ঘনের দায়ে এই বিএনপির প্রত্যেকটা নেতার বিচার হবে। আমার কথাটা আজকে লিখে রাখেন। আজকে সালাউদ্দিনকে অবশ্যই অবশ্যই এই সংবিধানের লঙ্ঘনের দায় বিচার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কেন দাঁড়াইতে হবে? কারণ যে সংবিধান তারা অ্যামেন্ডমেন্ট করছেন, সেই অ্যামেন্ডমেন্টটা, যে সংশোধন তারা করতে চাইছেন, সেই অ্যামেন্ডমেন্টটা সম্পূর্ণ অবৈধ। এই সংসদ অবৈধ। জুলাই সনদকে স্বীকৃতি দেওয়া ছাড়া, আইনি ভিত্তি দেওয়া ছাড়া এই সংসদের কোনো ভিত্তি নেই। এই নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা নেই, ভিত্তি নেই। এই জুলাই সনদ, এই গণভোট, এই জাতীয় নির্বাচন, এই সংসদ, এই প্রধানমন্ত্রী, এই স্বরাষ্ট্রমন্ত্রী, সকল কিছুর বৈধতা হচ্ছে কেবলমাত্র একটি জিনিস, সেটি হচ্ছে জন আকাঙ্ক্ষার প্রতিফলন, আর সেটি হচ্ছে জুলাই বিপ্লব, জুলাই সনদ। জুলাই সনদকে যদি স্বীকৃতি দেয়া না হয়, এবং এই ব্যাপারে যারা সকল রাজনৈতিক দলগুলো যে সাইন করেছেন, তারা স্বাক্ষর করে সমর্থন জানিয়েছেন, সহমত পোষণ করেছেন, ঐক্যমত হয়েছেন, এই সিগনেচারে যে অথরিটিগুলো আছেন, তারা দেওয়ার পরে এইটাকে যখন লঙ্ঘন করেন, এর মানে হচ্ছে এর দালিলিক ভিত্তি শেষ। কার? এই রাজনৈতিক দলের। এই রাজনৈতিক দল আর কখনো কোনোভাবে আন্তর্জাতিকভাবে, দেশীয়ভাবে কোনো মর্যাদা পাবে না। কারণ তাদের সিগনেচারকে তারা নিজেরাই মূল্যায়ন করছে না। কিন্তু তারা এখনো বুঝতে পারছে না, কারণ ক্ষমতার ঘেরাটোপে যখন থাকে তখন অনেক কিছুই বোঝা যায় না। বিশেষ করে তার যে পতনের দরজা, সেটা সে কখনোই দেখতে পায় না। সে শুধু দেখতে পায় আবাবিল পাখির মধ্যে, শুধু পাখির মতো লাভ চিহ্ন ঘুরে আসছে, লাভ রিয়েক্ট গুলো তাদের কাছে ফিরে ফিরে আসে। তারা হাহা রিয়েক্ট গুলো চোখেই দেখতে পায় না। হাহা রিয়েক্ট যদি দেখতে পায়, তাও ভাবে যে জনগণ খুব খুশি, তাই হাহা দিচ্ছে। তা না হলে এদের প্রত্যেকটা কথার অপোজিটে যে পরিমাণ হাহা রিয়েক্ট, তারা সেগুলো দেখতেই পায় না, জনগণের রিয়েকশনটা বুঝতে পারে না। আমরা যে প্রসঙ্গে কথা বলতে চেয়েছিলাম, জামাত কি ব্যর্থ হলো, নাকি আসলে বিএনপির সঠতা? এটা কি জামাতের ব্যর্থতা নাকি বিএনপির সঠতা? এটা জামাতের ব্যর্থতা নয়। কারণ হচ্ছে আজকের এই পরিস্থিতি যে হবে, এইটা রিড করে রেখেছিল জামাত আরো 6 মাস আগে, 4 মাস আগে, 3 মাস আগে। নির্বাচনের অনেক আগে জামাত এটা রিড করতে পেরেছে। এই কারণে জামাত চেয়েছিল ডিসেম্বরে যেন গণভোটটা হয়ে যায়, গণভোট যেন আলাদা হয়, যেন সেই গণভোটের ভিত্তিতে সংসদ গঠিত হতে পারে, সেই গণভোটের ভিত্তিতে সংস্কারটা হয়ে যেতে পারে, জুলাই সনদ আইনি ভিত্তি পেয়ে যেতে পারে। তারপর যেন বিএনপি হোক, জামাত হোক, যে কেউ ক্ষমতায় আসুক, তারা যেন আর কোনোভাবেই এই গণভোটের রায়, অর্থাৎ রাষ্ট্রীয় সংস্কার থেকে যেন পদচ্যুত হতে না পারে, আর ফিরতে না পারে। এইটাকে করব না, কারো খামখেয়ালি, কারো একক ইচ্ছার উপর নির্ভরশীল, এইরকম যেন আর না হয়। জনগণের আকাঙ্ক্ষার যেন প্রতিফলন ঘটে। কোনো একটি দলের, সরকারি দলের আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা জনগণ কিন্তু দেখতে চাইনি। আমরা জানি যে সরকারি দলের লোকেরা এই জুলাই আন্দোলনে অংশ নিয়েছিল, কিন্তু আমরা দেখেছি যে স্পিরিটগতভাবে তাদের কোনো অংশগ্রহণ নেই। তারা শেখ হাসিনার পতন চেয়েছিল, তাই অংশ নিয়েছে, কিন্তু দেশের সংস্কার, রাষ্ট্রীয় সংস্কার, এই কালচারের সংস্কার তারা এটা চায়নি। এই বিএনপিও আবার কিন্তু এই সংস্কার এক সময় চাইবে। কখন চাইবে জানেন?
যখন তারা এর আগেও তারা চেয়েছে, কারণ যে সংস্কারগুলো এখন এনসিপি বা জামাত চাইছে বা জনগণ চাইছে, সেই সংস্কারগুলো কিন্তু একসময় তারাও চাইতো। তারা আমরা দেখেছি যে সংবিধানের বাইরে গিয়ে আলোচনার টেবিলে বসে এই বিএনপি কিন্তু তত্ত্বাবধায়ক বিল নিয়ে কথা বলতে চেয়েছে, তত্ত্বাবধায়ক পাশের জন্য তারা কিন্তু চেষ্টা করেছে। কিন্তু শেখ হাসিনা শুধুই সংবিধান দেখিয়েছে। ওবায়দুল কাদের বলেছে আমরা সংবিধান থেকে এক চুল সরব না। এখন বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক সালাউদ্দিন আহমেদ বা ভাবি প্রধানমন্ত্রী একই কথা বলছে যে আমরা সংবিধান থেকে এক চুল সরব না। তো যখন কেউ সরকার ফর্ম করে তখন তার জন্য সংবিধান হয়ে যায় তার সবচেয়ে বড় ঢাল। কিন্তু এই ঢাল কিভাবে উপড়ে ফেলতে হয় সেটা কিন্তু জুলাই জনতা দেখিয়ে দিয়েছে। যেহেতু জামাত আগেই জানতো, তাই জামাত স্পেসিফিক কিছু দাবি নিয়ে জনগণের মধ্যে তাদের সে দাবির প্রতি সহমত বা একমত হওয়ার জন্য, জনগণের ভিতর সচেতনতা সৃষ্টির জন্য, জনমত তৈরির জন্য তারা অনেকগুলো কর্মসূচি পালন করেছেন। অনেক বড় বড় বর্ণাঢ্য কর্মসূচি, লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন তারা এসব কর্মসূচির পেছনে। কিন্তু এই কিছু সোশ্যাল মিডিয়া এবং তথাকথিত বুদ্ধিজীবীরা কিন্তু তখন জামাতকে বলেছে যে এটি নির্বাচনকে দেরি করানোর জন্য বা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, প্রলম্বিত করার জন্য করছে দাবি। একদিনে হলেও কোনো সমস্যা নেই। এনসিপির ভূমিকা কি ছিল? আজকে যারা এখন গলা ফাটাইতেছে তারাও বলছে যে না, একদিনেও হয় গণভোট। তো জামাতের সঙ্গে তারা সবকিছুতেই মোটামুটি একমত ছিল, পিআরের ক্ষেত্রে আর গণভোটের ক্ষেত্রে বিএনপির সাথে তারা একমত হয়ে গেছে। এখন তারা বিএনপির আচরণটা দেখুক। কেউ কেউ আবার দাবি তুললো, জোরালো ভাবে তুলে নেয়, মানে কেন ভোট হইলেই ভালো, যেদিন হয় হোক। কিন্তু এখন আমরা দেখছি এই জনগণ এখন আবার কথা বলছে যে না, জামাতকে শক্তিশালী ভূমিকা। নো, এখন আর শক্তিশালী ভূমিকা রাখার কোনো সুযোগ নেই। সংসদে কথা বলতে হলে আপনাকে ওই আপনার দেওয়া নির্ধারিত 3 মিনিট, 5 মিনিট, 6 মিনিটের মধ্যে কথা বলতে হবে। আপনাকে আগে নোট দিতে হবে, ওই প্রসঙ্গ আসতে হবে। সব কিছু আসার পরও আপনাকে কণ্ঠ ভোটে হ্যাঁ না ভোটে এটা বাতিল হয়ে যাবে, মুলতবি হয়ে যাবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। এটাকে সংসদে নিয়ে যাওয়া মানে মার্ডার করে ফেলা। কি করতে হবে? আন্দোলনে যাবেন? হ্যাঁ, আন্দোলনে যেতে হবে। আর সেই আন্দোলনটা গণ আন্দোলন হইতে হবে। জামাতের আন্দোলন হইলে আমরা অতীতেও দেখেছি জামাতের লোকদেরকে গণহত্যা করা হয়। মিডিয়া সেইটাকে নিয়ে লেমন চুষের মতো চুষতে চুষতে কথা বলে, এত মজা পায়, মানে মনে হয় যেন জামাতের লোকদের শিবিরের মানে অল্প বয়সী বাচ্চাদের রক্তপাতের ঘটনাগুলো, হত্যাকাণ্ডের ঘটনাগুলো তারা খুব মজা করে লেমন চুষের মতো চুষে চুষে খায় আর কথা বলে। একটা মানুষের মৃত্যুতেও তাদের বিন্দু মাত্র কখনো তাদের করুণা, সিম্প্যাথি আমরা দেখি নাই, এক সহানুভূতি কখনোই আমরা দেখি নাই। সো জামাত এই আন্দোলন গড়ে তুলবে এটা আশা করবেন না। এনসিপি তুলবে সেই আশাটাও আপনাদের করা ভুল। কারণ এনসিপির বেশ কয়েকজন লিডার রাস্তায় নেমে আঘাত সয়েছেন। বিশেষ করে হান্নান মাসুদ, যে এবার বক্তব্য অসাধারণ চমৎকার বক্তব্য দিয়েছেন, তার সাহস আছে, বক্তব্য দিয়েছেন, কিন্তু তিনি কিন্তু তার এলাকায় সংসদ সদস্য হওয়ার পরও মাইর খেয়েছেন। অতএব রাস্তায় নামতে হলে তাকেও সতর্কতার সাথে নামতে হবে, তা নাহলে পরিণতি খারাপ হইতে পারে। কারা করবে? এই বিএনপির আওয়ামী কর্মীরা করবে, বিএনপি করবে। কেন করবে? কারণ এখন এই দল তাদের, এই সরকার তাদের, তারা যে কোনোভাবেই হোক এই সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে নামবে এবং প্রতিহত করবে। তাহলে করতে হবে কার? জনগণের। ওই যে জনগণ বলছেন জামাত ব্যর্থ, সেই জনগণকে সফল হইতে হবে। কারণ যখন জামাতের সফল হওয়ার সুযোগ ছিল তখন জামাতের বিরোধিতা করেছে কিছু জনগণ। জামাতকে জনগণ সেইভাবে সাপোর্ট দেয়নি। অবাক হওয়ার বিষয়, জামাতকে এবার ভোটও দিয়েছে, কিন্তু জামাতের পিয়ারের পক্ষে নয়। এমন অজস্র লোক আছে জামাতের পক্ষে, জামাতকে ভোট দিয়েছে, জামাতের জন্য আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু গণভোট একই দিনে হোক এটাও চেয়েছে। তার মানে হচ্ছে আপনি যখন একটি দলকে সাপোর্ট করছেন, কিন্তু সেই দলের দূরদর্শিতার প্রতি আপনি সাপোর্ট করছেন না, আপনি ভাবছেন যে একটা হলেই হয়, তখন কি হয়? তার দাবিটা ক্ষীণ হয়ে যায়। জনগণের দাবিটাই যদি জোরালোভাবে ওঠে তাহলে দল সেটাকে ওন করে
একটা বড় দাবি করতে পারে, ক্লেম করতে পারে, কিন্তু আপনারা সেই সুযোগ জামাতকে দেননি। কি করেছেন? বারবার আমরা দেখেছি কি অসহায় বোধ করেছেন ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তার প্যান্ট খুলে যাও নিয়ে আপনারা কৌতুক করেছেন, আপনাদের কারণেই তার প্যান্ট খুলে গেছে। তিনি জানতেন যে এই গণভোটের রায় কোনোভাবে বিএনপি বাস্তবায়ন করবে না। মিয়া গোলাম পরোয়ার চিৎকার চেঁচামেচি করে বলেছেন, জুলাই সনদ অবিলম্বে আদেশ জারি করে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে। যে বিএনপি এই কাজটা করবে। যদি আগে গণভোট না হয়, এই গণভোটের রায় কোনোভাবে বিএনপি মানবে না। আপনাদেরকে সে বক্তব্য এখন আমরা শোনাবো। আমরা বলতে চাই, একই দিনে গণভোট যারা করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য হলো জুলাই সনদকে অকার্যকর করা। আপনারা এখন এসে চিৎকার চেঁচামেচি করে বলছেন জামাত ব্যর্থ। নো, আপনাদের বোধোদয় হতে সময় লেগেছে। আজকে যারা জামাত ব্যর্থ বলছেন তারা সেদিনও মুখ লুকিয়েছিলেন। ব্যর্থ তারাই, কারণ তারা আগে উপলব্ধি করতে পারেনি, বুঝতে পারেননি। জামাতের এই দাবির পক্ষে যদি আপনারা সোচ্চার হতেন, কথা বলতেন, আজ জামাত ব্যর্থ এইটুকু বলে আপনাদের মনের তৃপ্তি পাইতে হতো না। এটা আসলে জামাতের ব্যর্থতা নয়, এইটা হলো জামাতের সফলতা। জামাত যেটা আগে চিন্তা করেছে, আগে বলেছে, সেইটা এখন আপনারা পরে এসে বলছেন। এটা হচ্ছে বিএনপির সবচেয়ে বড় সততা, যে তারা সিগনেচার করে, তারা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে, তারা কথা দিয়ে কথা রাখেনি। এই যে কথা দিয়ে কথা না রাখা, এই কালচার বিএনপি যে এইভাবে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করেছে, এর ফলাফল বিএনপিকেই পেতে হবে। কারণ বিএনপিকেও অনেকে কথা দিয়ে কথা রাখবে না। যখন কোরআনের নিয়ম হচ্ছে, যখন আপনি অঙ্গীকার পূরণ করতে অস্বীকার করেন, অঙ্গীকার ভঙ্গ করেন, তখন অপর পক্ষের জন্য জায়েজ হয়ে যায় সে অঙ্গীকার রক্ষা করবে না। আল্লাহ রাসূলের যুগে এরকম দেখা গেছে যে কাফেররা এই 3টা মাস যুদ্ধ করবে না বলে অঙ্গীকার করতো, কিন্তু তলে তলে তারা আবার হামলা চালাতো ইসরায়েলের মতো। এরপর যখন মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে হামলার পরিকল্পনা নিত, যুদ্ধের পরিকল্পনা নিত, তখন বলতো যে হারাম মাসে মুসলমানরা যুদ্ধ করবে, এদের ঈমান আমল তো সব গেছে। তখন আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে বলছে, যদি ওরা অঙ্গীকার পূর্ণ না করে, ভঙ্গ করে, তাহলে তোমাদের জন্য এই অঙ্গীকার ভঙ্গ করার মধ্যে কোনো গুনাহ নাই। এই হচ্ছে অঙ্গীকারের নিয়ম। যখন বিএনপি এই অঙ্গীকারগুলো ভঙ্গ করবে, তখন বিএনপির সঙ্গে অনেকেই অঙ্গীকার ভঙ্গ করবে এবং বিএনপি তখনই আসল বিপদে পড়বে। সালাউদ্দিনকে যারা আজকে বলছেন যে তাকে টেক্কা দেওয়ার মতো কেউ নেই, তাকে নিয়ে গর্ব করছেন, এই তারাই সালাউদ্দিনকে গালাগাল করবেন। কারণ বিএনপি বিলীন হয়ে যাবে, বিএনপির পতন হবে এই সালাউদ্দিনের মতো অতি রাজনীতি করা লোকগুলোর কারণে, ভারতপন্থী রাজনীতি করার কারণে, এবং যারা এইভাবে দলকে একটি গাদ্দার দলে পরিণত করছেন তাদের কারণে। বিএনপির এই সততা দেখে জামাতের ব্যর্থতা মনে না করে, বরং নিজেদের নির্বুদ্ধিতার জন্য নিজেদের সমালোচনা করুন, আত্মসমালোচনা করুন, এবং আরো একটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেন। বিএনপি কোনোভাবেই সোজা আঙ্গুলে ঘি তুলতে আপনাকে দেবে না। আপনাকে রাজপথে নামতে হবে, শেখ হাসিনার মতো স্বৈর শাসক হয়ে আপনার উপর নিপীড়ন করবে, এবং এই সরকারকে ওইভাবেই আপনার নামাইতে হবে। অতএব আপনি যদি মনে করেন যে না, আস্তে আস্তে বিএনপি ভালো কিছু করতে পারেন, আমরাও সেটা আশা করি, কিন্তু আগের থেকেই বলছি আসলে সেটা হবে না। কারণ বিএনপি এবং আওয়ামী লীগের খুঁটির জোর একটাই, তাদেরকে চালাচ্ছে একই জায়গা থেকে। এরা কখনোই জনমতের পক্ষে থাকতে দেবে না কোনো সরকারকে। এটা যদি কেউ বুঝে থাকেন, তাহলে তারা তাদের দলের কর্মীদেরকে সেইভাবে বোঝানোর তো সুযোগ নিন। আর যদি মনে করেন যে না, ঠিক আছে, টেক্কা দিয়ে পারছে না কেউ, জিতে যাচ্ছেন, জিততে থাকেন সেই পর্যন্ত, যে পর্যন্ত আপনাদের চূড়ান্ত পরাজয় না আসে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।